নমস্কার, আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। পশ্চিমবাংলায় এসএসসির এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে 17টি পন্থা অবলম্বন করা হয়েছে সেই পন্থাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। যে 25,753 জনের নিয়োগ করা হয়েছে সবাইকে একই পন্থায় নিয়োগ করা হয়নি, একইভাবে নিয়োগ করা হয়নি। তাদের জন্য 17টি আলাদা আলাদা উপায়ে আলাদা আলাদা পদ্ধতিতে এই নিয়োগ দুর্নীতি হয়েছে। ভাবতে পারছেন কত বড় মাথা লেগেছিল এতে, কতগুলো মাথা লেগেছিল। আজকে যে শুভেন্দুবাবু বলছেন যে সমস্ত মন্ত্রিসভার সবাইকে গ্রেপ্তার হওয়া উচিত, সবাইকে বরখাস্ত করা উচিত, শুভেন্দুবাবু কথাটা ঠিকই বলছেন। কারণ ওই মন্ত্রিসভার সবার মাথা না লাগলে এই 17টি আলাদা আলাদা পদ্ধতি বা উপায় অবলম্বন করা সম্ভব নয়। এবং প্রত্যেকটি উপায়ের সঙ্গে জড়িয়ে আছে সরকারি যোগ। এমন নয় যে বাইরে থেকে সব হয়ে গেছে, এসএসসি নিজে জড়িয়ে আছে সমস্ত কিছুতে। সেই 17টি পদ্ধতি যে অবলম্বন করা হয়েছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। কি উপায়ে দুর্নীতি করা হয়েছে তার ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে এর প্রথম দুর্নীতি তখনই শুরু হয় যখন ওএমআর শিট স্ক্যান ও মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাত দিয়েছিল। কোনো থার্ড পার্টিকে এরকমভাবে বরাত দিয়ে ওএমআর শিট স্ক্যান বা মূল্যায়নের কাজ দেওয়া যায় না। এখান থেকেই প্রথম দুর্নীতি শুরু হয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় এমন পদক্ষেপ সংবিধানের 14 ও 16 নম্বর অনুচ্ছেদ উল্লঙ্ঘন করেছে। এখানেই সব শেষ হয়ে যায় না, নাইসা আবার এই কাজটি নিজে করে না, সে আবার অন্য একটি সংস্থাকে এই কাজটির বরাত দিয়ে দেয়। এখানে এসএসসির দ্বিতীয় দুর্নীতি শুরু হয়। নাইসা যখন অন্য একটি সংস্থাকে বরাত দেয় তার অর্থাৎ এসএসসি জানেই না যে তার ওএমআর শিট কে স্ক্যান করছে, কে ইভ্যালুয়েট করছে, কে তার মূল্যায়ন করছে। যাকে বরাত দিয়েছিল তার কাছ থেকে আবার অন্য হাতে চলে গেছে। এরপরে বিচারপতি 3 নম্বর দুর্নীতির কথা বলেন। এসএসসি সমস্ত উত্তরপত্রের মূল কপি নষ্ট করে দেয়। অর্থাৎ এসএসসি এবং এসএসসির কমিটিতে যারা ছিল তৎকালীন মন্ত্রীরা জানতেন এই নিয়ে পরে কথা উঠতে পারে, তার জন্য পরে ইভ্যালুয়েশন হতে পারে, পরে মূল্যায়ন হতে পারে, তার জন্য তারা মূল কপিগুলোই উড়িয়ে দেয়, মূল কপিগুলোই নষ্ট করে দেয়, যাতে কেউ ইভ্যালুয়েট না করতে পারে, যাতে কেউ মূল্যায়ন না করতে পারে। তাহলে এই মূল কপিগুলো কোথায় রইল? এরপরে আরেকটি মারপ্যাঁচ শুরু হয়। 2018 থেকে 2023 পর্যন্ত যত আরটিআই হয়েছে এসএসসি নিয়ে অ্যান্সার শিট দেখার জন্য, ওএমআর শিট দেখার জন্য যত আরটিআই হয়েছে সমস্তর জবাব এসএসসি দেয়। তাহলে এসএসসির কাছে যদি মূল শিট না থাকে এসএসসি জবাব দিল কি করে? সেই আরটিআই এর জবাব দিল কি করে? অর্থাৎ ওএমআর শিটগুলো তাদের সার্ভারে কোথাও লোড করা আছে, কিন্তু সিবিআই যখন তাদের সার্ভার খুঁজে দেখে সার্ভারে কিন্তু সেই মিরর ইমেজগুলো পায় না, সেই ওএমআর শিটের মিরর ইমেজ বা ডিলেটেড ইমেজগুলো কিন্তু পায় না। তাহলে এসএসসি যে বলেছিল তাদের কাছে আছে শিট, তাদের সার্ভারে রয়েছে, তো সেখানে নেই কেন? সেখানে যখন সিবিআই তদন্ত করতে গেছে সেখানে ছিল না কেন? আরেকটি দুর্নীতি হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম ও একাদশ, দ্বাদশ এই 4 নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। যেখানে কোনো নিয়োগ ছিলই না, যেখানে শূন্য পদ ছিল সেখানে কিন্তু একাধিক নিয়োগ করা হয়েছে। তারপরের দুর্নীতি, এই প্যানেলে যাদের নাম নেই তাদেরকে নিয়োগ করা হয়েছে, সরাসরি নিয়োগ করা হয়েছে, এই প্যানেলে নাম ছিলই না। তারপরের দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে তাদের চাকরি হয়ে গেছে, তারা নিয়োগ পেয়েছে। সাদা খাতা জমা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে সাদা খাতা জমা দেওয়া হোক, আমরা যা লেখা লিখে নেব, আমরা যা করার করে নেব, আমরা যত নাম্বার দরকার দিয়ে দেব, এইভাবে নিয়োগ হয়েছে। এর পরের দুর্নীতিটা হচ্ছে প্রত্যেকটি প্যানেলের একটি নির্দিষ্ট সময় থাকে, সময়সীমা থাকে, ওই সময়সীমার মধ্যে পরীক্ষা হয়, ভাইভা হয়, ইভ্যালুয়েশন হয় এবং নিয়োগ হয়, কিন্তু সময়সীমা পেরিয়ে গেলে আর কিছুই হয় না। কিন্তু এখানে দেখা যায় প্যানেলের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নিয়োগ হয়েছে, এটি আরেকটি দুর্নীতি। এরপরে যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে, যতটা নাম্বার দরকার, যতটা মার্কস দরকার ততটা নাম্বার প্রাপ্ত হয়নি, তাদের ততটা নাম্বার পায়নি, তারাও নিযুক্ত হয়েছেন। অর্থাৎ ডাইরেক্ট নেতামন্ত্রীদের সঙ্গে লিঙ্ক ছিল, সেখান থেকে পয়সা দিয়ে নিয়োগ করা হয়েছে। সমস্ত কিছু ঢাকা দেওয়ার জন্য এর থেকেও বড় দুর্নীতি, মেধা তালিকাই প্রকাশ করেনি এসএসসি। তাহলে যারা নিযুক্ত হয়েছে এবং যারা নিযুক্ত হয়নি নিজেরা কম্পেয়ার করে নিতে পারবে, যার জন্য মেধা তালিকাই প্রকাশ করেনি। এরপরে এই বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন রাজ্য নিজেও জানে না, এসএসসি নিজেও জানে না, অর্থাৎ
অথবা জানলেও কেউ বলছে না, বা মধ্যশিক্ষা পর্ষদও বলছে না। রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ কেউই এ নিয়ে কোনো কথা বলছে না যে ঠিক কতজন নিযুক্ত করা হয়েছে। এর পরের দুর্নীতি, প্রত্যেকটি প্যানেলের একটি নির্দিষ্ট নাম্বার থাকে, সেই নাম্বারটাকে এমন বাড়িয়ে বলা হয়েছে, মানে যতক্ষণ বাইরে থেকে পয়সা এসছে, যতক্ষণ পাবলিক পয়সা দিয়েছে, যতক্ষণ জনগণ পয়সা দিয়েছে, চলো ভরে দাও। এর কোনো নাম্বার নেই যে 200 জনের নিযুক্তি হবে বা 400 জনের নিযুক্তি হবে। যতক্ষণ বাইরে থেকে পয়সা এসছে ততক্ষণ নিয়োগ করতে গেছে। তাদের কোথায় কাজে বসাবে, কী বসাবে না বসাবে কোনো কিছু তার খেয়াল রাখেনি। পয়সা এসছে মানে পদ তৈরি করো, পদ তৈরি করে নিয়োগ করো। সোমবার হাইকোর্ট এই এসএসসির 2016 সম্পূর্ণ প্যানেলটি বরখাস্ত করেছে। যে পদ্ধতি নিযুক্ত হয়েছিলেন, অর্থাৎ 25,753 জন যে নিযুক্ত হয়েছিলেন, সবার চাকরি বরখাস্ত করা হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে বেতনস্বরূপ তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যত টাকা গ্রহণ করেছে সমস্ত টাকা 12% সুদ সমেত জমা দিতে হবে ও 4 সপ্তাহের মধ্যে। মমতা ব্যানার্জি কোশ্চেন করছেন, ইজ ইট পসিবল? ম্যাডাম, কেন পসিবল নয়? যখন 20 লাখ টাকা করে নিয়েছেন একটা চাকরির জন্য, সেটা যদি পসিবল হতে পারতো, যখন ইননাম্বারেবল পদ তৈরি হচ্ছে, যে পদগুলো নেই সেই পদগুলি তৈরি হচ্ছে, সেটা যখন পসিবল হতে পারে, তাহলে কেন পয়সা ফেরত দেওয়া পসিবল নয়? আপনার নেতাদেরকে বলুন যে যাদের কাছ থেকে যে পয়সা নিয়েছে পয়সা দিয়ে দাও। কোর্ট পয়সা চাইছে, কোর্ট ক্যান্ডিডেটের কাছ থেকে পয়সা ফেরত চাইছে। তো তোমরা চাকরির জন্য যে পয়সা নিয়েছো, এই পার্থকে বলুন, অর্পিতাকে বলুন, আপনার ভাইপোকে বলুন, যে নিয়েছে, যেখানে ভাগ বাটোয়ারা হয়ে গেছে, সবাইকে বলুন ভাই তোমাদের পয়সা ফেরত দিয়ে দাও, ওই কাজগুলো হয়নি। তো তারা যেন সুষ্ঠুভাবে কোর্টের পয়সাটা ফেরত দিতে পারে। ম্যাডাম, আপনি চাইলে সমস্ত কিছু পসিবল, আর আপনি না চাইলে ইজ ইট পসিবল? বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং আমার এই বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।